মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা ডিস্ট্রিবিউটর হিসেবে আমাদের সাথে থাকতে দীর্ঘ 12 বছর অপেক্ষা করতে করতে অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা বেঁচে আছেন, অসুস্থ আছেন, তাদের রোগ মুক্তির জন্য দোয়া করছি। আমি কিন্তু যখন কারাবাসে ছিলাম, তখন যখন বিশেষ নামাজ পড়তাম, তাহাজ্জুদের নামাজ রাত্রে, আমি ডিস্ট্রিবিউটরদের জন্য সারা বাংলাদেশের মানুষের সবার জন্য দোয়া করতাম। একটু আগে ওই কথা শুনতেছিলাম, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলতেছেন। অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধা এভাবে বলা ঠিক না, কারণ মুক্তিযোদ্ধা বললে আমরা মহান স্বাধীনতা দিবসে যারা যুদ্ধ করেছিলেন তাদের কথাই বুঝি। আপনারা যেটা বুঝাতে চাইছেন সেখানে একটা শব্দ যোগ করতে হবে, অর্থনৈতিক মুক্তিযোদ্ধা, তাহলে ঠিক আছে। হ্যাঁ, আপনারা অবশ্যই অর্থনৈতিক মুক্তিযোদ্ধা, কারণ আপনারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য অর্থনৈতিক যুদ্ধ করছেন, করে যাচ্ছেন এবং করবেন। কথা আসছে স্বপ্ন দেখা নিয়ে। আমরা অনেক স্বপ্ন দেখছি, দেখব। স্বপ্ন দেখা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা আমরা দেখে যাব। আর যেগুলা দেখেছি সেগুলা বাস্তবায়নের সময় শুরু হয়েছে এখন। আপনারা হয়তো অনেকে অনুধাবন করতে পারেন নাই, 12টি বছর 13টি বছর চলে গেছে, কিন্তু কিছু ব্যাপার ঘটে গেছে নিভৃতে, নীরবে। সেটা হচ্ছে আমাদের ব্যবসার একটা গোপন উন্নয়ন হয়ে গেছে। গোপনে আমরা যেই জায়গা থেকে বন্ধ করে কারাবাস গিয়েছিলাম, ব্যবসার আর্থিক সংগতি ওই জায়গায় নেই, আরো অনেক এগিয়ে গেছে। এবং আমরা যেখান থেকে এখন শুরু করব সেটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেল থেকে। তাই আপনারা ওই যে জানতে চাইছেন যে একজনের বক্তৃতা, যে আমরা 12টা বছর অপেক্ষা করেছি, এখন দরকার হলে আরো 12 বছর অপেক্ষা করবো। 12 বছর অপেক্ষা করা লাগবে না। আমার হিসাবে, আমার যদি হিসাবটা ভুল না হয়, মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে আমরা 12 বছরের লোকসান পোষায় দিতে পারবো। 2 থেকে 3 বছর আমি বলেছি, নিরাপদ একটা সময় নিয়ে। এর আগেও ঘটে যেতে পারে অনেক কিছু। প্রথম বছরই সেটা টের পাওয়া যাবে যে আমরা কোন দিকে যাচ্ছি। তাই আগামী 2 বছর আপনারা আমার সাথে ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে কাজ করে যান, রেজাল্ট আপনারা দেখতে পাবেন। কারণ আমরা এখন খালি হাতে ব্যবসা শুরু করতে যাচ্ছি না। আমাদের প্রচুর সম্পদ আছে, সংগতি আছে, সাহস আছে। আমাদের এখন আর আমরা স্বপ্ন দেখছি এটা বললে ভুল হবে, স্বপ্ন বাস্তবায়নের পথে যাচ্ছি আমরা। সময় কম, নাইলে আমি পুরোটা বলতে পারতাম। কারণ এই আমার যে বিষয়টা আছে যে আমরা কিভাবে স্বপ্ন বাস্তবায়ন করবো, এটা বলতে গেলে ঘন্টা 2 তো লাগার কথাই। সেটা আরেকদিন বলা যাবে, বা আপনাদের সাথে যখন, এখন তো তথ্য প্রযুক্তি অনেক অ্যাডভান্স, এখানে না বলতে পারলো, আপনাদের সাথে অনলাইনে যখন হবে, প্রোগ্রাম হবে, তখনও বলতে পারবো। সংক্ষেপে কিছু কথা বলে যাই আগে, যেটা খুব জরুরি, যেটা না বললেই নয়। সেটা হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কয়টা এবং কি অবস্থায় আছে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আপনারা শুনেছেন 30টা, 35টা, 34টা, অনেক রকমের বিভ্রান্তিকর তথ্য আছে। যে কয়টাই থাকুক, মূল ব্যবসা প্রতিষ্ঠান 2টা। একটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড, যেটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। আর একটা হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, যেটা সমবায় সমিতি আইনে চলে। এই মূল ব্যবসা কিন্তু 2টা। আর বলবেন ট্রি প্ল্যান্টেশন, ওই ট্রি প্ল্যান্টেশনের ব্যবসাটা কিন্তু আবার অর্ধেক। তাহলে মূল প্রতিষ্ঠান ওই দুটাই। আছে দেখা যাক, ডেস্টিনি 2000 লিমিটেড আছে 49 জন শেয়ার হোল্ডার, আর মাল্টিপারপাসে আছে 8.5 লক্ষ বিনিয়োগ। আপনারা যারা মাল্টিপারপাসে শেয়ার কিনেছেন, এবং আপনারা কিন্তু মাল্টিপারপাসের 2-3টা প্রজেক্টে অর্থ বিনিয়োগ করেছেন। একটা হচ্ছে শেয়ারে, আর একটা হচ্ছে আইএনডিপি, আর একটা হচ্ছে ডিআইবিসি। আইএনডিপি, ডিআইবিসি মিলে আপনাদের থেকে বিনিয়োগ বেশি নেওয়া হয়নি, 300 থেকে 400 কোটি টাকার মতো নেওয়া হয়েছে।
এবং তখন আপনাদেরকে বলা হয়েছিল যে এই বিনিয়োগের টাকা দিয়ে আমরা বিল্ডিং টাওয়ার যে প্রজেক্ট করবো, এবং টাওয়ার আমরা কাজ শুরু করেছিলাম, কিন্তু খুলনাতে একটা শুরু করেছি যেটার ঠিকাদারি দায়িত্ব পেয়েছেন মোনায়েম গ্রুপ। তারা কাজও শুরু করেছিলেন, প্রায় 20-30 কোটি টাকা আমাদেরকে দিতে দিতে ওনারা ফাউন্ডেশন করে ফেলছে, ফাইলিং করছে, অনেক কিছু করছে। খুলনা টাওয়ারের 25 তলা। আর একটা বরিশালে চানমালি মোড়ে করা হয়েছিল, সেটারও আপনার ফাউন্ডেশনের গাঁথনি গুলো হয়ে গেছে। তাদেরকেও প্রায় 30 কোটি টাকা দেওয়া হয়েছে, ওয়ার্কিং পেমেন্ট আর কি, ওয়ার্কিং ক্যাপিটাল বা যেটাই বলেন, পেমেন্ট দেওয়া হয়েছে। দুটার জন্য বরাদ্দ করা হয়েছে, বরিশালটার জন্য 400 কোটি টাকা, আর ইয়ের জন্য 300 কোটি টাকা, 700 কোটি টাকা লাগবে আমাদের। তো সেখানে আপনাদের সহযোগিতা ছিল 300 প্লাস, মানে 400 কোটির কাছাকাছি আপনারা প্যাকেজ কিনেছেন 10,000 টাকা করে, যেখানে আপনাদের সাথে প্রতিশ্রুতি ছিল এই দুইটা বিল্ডিং হয়ে গেলে এই দুইটা বিল্ডিং এ যে মুনাফা হবে, সে মুনাফার থেকে আপনাদেরকে লভ্যাংশ দেওয়া হবে, সুদ নয়, লভ্যাংশ দেওয়া হবে আরো 15%, মানে 150% বেশি দেওয়া হবে। অর্থাৎ 10,000 টাকার বিনিয়োগের কারণে আপনি আরো 15,000 টাকা লভ্যাংশ পাবেন। এইভাবে 25,000 টাকা দেওয়ার কথা ছিল 6 বছরের মধ্যে, কারণ আমাদেরকে বলা হয়েছে যে 5 বছরের মধ্যে দুইটার বিল্ডিং এর কাজ শেষ হয়ে যাবে। কিন্তু খেয়াল করে দেখেন, দুর্ভাগ্যবশত কারণে শেষ তো হওয়ার দূরের কথা, কাজটাই করতে পারিনি। আমাদেরকে ধরে নিয়ে ভিতরে ঢুকে রাখলো, আমাদের কাজটা মাঝ পথে বন্ধ হয়ে গেল। তো তাইলে কি দাঁড়াইলো? এই যে আমরা কাজটা তো করতে পারলামই না, যথাসময়ে 6 বছর পরে আপনাদের বিনিয়োগের টাকাও ফেরত দিতে পারিনি। 6-6-12 দ্বিগুণ সময় চলে গেছে, আর আপনি ধৈর্য ধরছেন। এখন আসেন, সেই ধৈর্য ধরার ফল আমাদের এখন ঘরে তোলার সময় আসছে। এখন কি অবস্থা আছে তাহলে? এখন ওই দুইটা প্রজেক্ট ছাড়াও আরো 5-7টা প্রজেক্ট তৈরি হয়েছে, যেগুলো একসাথে কাজ শুরু হবে। এখন যদি আপনারা 2টা বছর আমাদের সাথে ধৈর্য ধরে থাকেন, আমি তো মনে করি এই 2 বছর পরে আপনাদেরকে যে জিনিসটা দেওয়ার কথা, দেখেন এটা দেওয়া সম্ভব। হিসাবে বলতেছি, আমি বলতেছি হিসাব করে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি না, বাট হিসাব করে দেখছি 2 বছর পরে প্রজেক্ট দাঁড়ায় গেলে, কারণ আজকাল কিন্তু আর এই সমস্ত হাইরেস টাওয়ার করতে 5 বছর 6 বছর লাগে না। করোনার সময় এক মাস একটা হাসপাতালে তৈরি হচ্ছে, এখন সব তথ্য প্রযুক্তি অ্যাডভান্স, এবং এই বিষয়ে কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি। আপনারা শুনেছেন, আমি যখন জেল দিয়ে বেরোচ্ছি, আমি কিন্তু বলছি যে কাজ আজকে থেকে শুরু। ইতিমধ্যে আমি আমার একটা হ্যান্ডফুল টিম নিয়েছি, যারা এই টাওয়ার প্রজেক্টের কাজ শুরু করে দিচ্ছে। ইভেন চট্টগ্রামের টাওয়ারের কাজ তারা আগে কাজে হাত দিবে, আগে সবার আগে। তো এই টাওয়ার গুলা তারা, আমি জিজ্ঞাসা করছি, জানতে চাইছি কাজে হাত দিলে কতদিন লাগতে পারে, বলছে 18 মাস থেকে 24 মাস, তার মানে 2 বছর। তো জানতে চাইলাম এটার বেনিফিট কি আসবে, একটু ধারণা দেন তো। তো আগের হিসাবে আপনাদের যখন লাভ দেওয়ার কথা ছিল, তখন আমরা ক্যালকুলেশন করে বের করেছি যে এই টাওয়ার গুলাতে লাভ হবে গড়ে 15,000 টাকা স্কোয়ার ফিট। আর এখন যে কথা উনি শুনাইছেন আমাকে গত পরশু দিন, আমি তো শুনে থক হয়ে গেছি। বলে না না, এখনকার মার্কেটে 60 থেকে 70,000 টাকা স্কোয়ার ফিট বেনিফিট পাবে। তাহলে যখন লাভ আসলেই হবে, তখন আমরা এই মুহূর্তে এসে কেন বলবো যে আমি আমার বিনিয়োগের টাকাটা ফেরত নিয়ে যেতে চাইছি? আপনি দরকার হাজারো থাকুক, আপনার যে 10,000 টাকা আছে, এটা আপনি নিয়ে বাড়ি পর্যন্ত যেতে যেতে খরচ হয়ে যাবে, কি লাভ হবে আপনার? কারণ আমি জানি 10,000 টাকার উপরে, মানে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করছে, এদের সংখ্যা খুবই কম। কিছু হাজার খানিক লোক পাওয়া যাবে, কয়েক হাজার লোক পাওয়া যাবে যারা লক্ষাধিক টাকার বিনিয়োগ করছে, কিন্তু লক্ষ লক্ষ লোক বিনিয়োগ করছে 10,000 টাকা। তাই তাদেরকে আমি বলবো যে আপনি যে টাকাটা এখান থেকে বিনা লাভে নিয়ে যাবেন, কি হবে? এই টাকা যেতে যেতে যখন আপনার পাওনাদার শুনবে আপনার টাকা ফেরত পেয়েছেন ডেস্টিনি থেকে, আইসা ধরবে যে আমার পাওনা টাকা দাও, টাকা ওখানেই শেষ। তা আপনি বলবেন কি পরামর্শ দিচ্ছেন? আমি বলবো যে আপনি একটু ধৈর্য ধরেন। আরেকটা কারণ আছে যেটা এখন আমরা বলা হয়নি, সেটা হচ্ছে এই যে বিনিয়োগের টাকা ফেরত নিয়ে অনেক কথা আসছে অনলাইনে, আমি দেখছি এরা এত বোকা, আর একটা জিনিস বুঝতেছে না যে আদালত রায় দেওয়ার সময় টাকা ফেরত দাও এই হুকুমটাই করে নাই।
কারণ আদালত যতক্ষণ পর্যন্ত এই হুকুম না করবে কারো বাবার সাধ্য নাই এখান থেকে 1টি টাকা উঠে বিনিয়োগকারীকে দেয়, কারণ এটা হবে তখন আদালত অবমাননার মামলা। তাহলে আমরা কি করলাম, যখন আমরা খেয়াল করলাম যে আদালত এই অর্ডারটা দেয়নি কেন, আমরা চালাকিটা ধরতে পারছি। যিনি বাদী তিনি জানে আদালত এই অর্ডারটা দিলে তখন তাকে ন্যাচারালি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে হবে, সম্পত্তিগুলো ফেরত দিতে হবে। তাই উনি এত তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিবেন না, সম্পত্তি এত তাড়াতাড়ি ফেরত দিবেন না আমাদের ইয়েতে কাস্টডিতে। তাই আদালতকে বলছে যে আপনি কোনো অর্ডার দিয়েন না, যে টাকা ফেরত দাও। আর আদালতে ইচ্ছে করে দেন। আমি প্রকাশ্যে আদালতের বলছি যে আপনি কি রায় দিবেন আমি জানি না, মাননীয় আদালত। অনেকে শুনছে এই কথা, এটা রেকর্ড হয়েছে, যে আপনি কি রায় দিবেন আমি জানি না, আপনি যদি আমাকে সুস্থভাবে কাজ করতে যান এবং নির্দেশটা দিয়ে দেন শুধু। এই কথাটা বলার পরে আদালত ইচ্ছা করে আদেশ দেয়নি। তাহলে যারা এখন টাকা ফেরত চাচ্ছে এরা তো সবাই আদালত অবমাননার মামলাই করে যাবে। কারণ তারা টাকা পায় প্রতিষ্ঠানের কাছে, কোনো ব্যক্তির কাছে না, আমার কাছে না, হোসেনের কাছে না। কারণ প্রত্যেকে টাকা জমা দিচ্ছে প্রতিষ্ঠানে, মানি রিসিপ্ট দিচ্ছে, কিন্তু প্রতিষ্ঠান আমিন হোসেন কোনো মানি রিসিপ্ট দেয়নি। এখন তারা যখন এই টাকা চাইতে আদালতে শরণাপন্ন হবে, আদালতই বলবে তোমাদেরকে তো টাকা ফেরত দেওয়ার ব্যাপারে কোনো আদেশ নাই। তাই আমরা কি করলাম, আমরা চলে গেলাম উচ্চ আদালতে, হাইকোর্টে। হাইকোর্টে আমি আপিল করেছি এবং আপিল করে আমি বলেছি, আমি এভাবে বলেছি, আদালত ভুল করছে এটা তো বলা যাবে না, আদালতের কোনো ভুল হয় না। আমি বলেছি আদালত আমাদেরকে এই আদেশ না দেওয়াতে আমরা এই সাধারণ মানুষের, এই আমাদের বিনিয়োগকারীদের টাকাটা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই দয়া করে আমাদেরকে একটা আদেশ দেন এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন এবং আমাদের সম্পত্তিগুলো আমাদের ব্যবস্থাপনা যে পর্ষদ আছে এদের হাতে ফেরত দেন। আমার কাছে ফেরত দেন এটা বলিনি, আমাদের যে ব্যবস্থাপনা পর্ষদ আছে তাদের দিতে হবে। কারণ কি দেখেন, যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্র যখন কারো কাছ থেকে কোনো টাকা সংগ্রহ করে বা দেনাদার হয় কোনো একটা সরকার বা ব্যবস্থাপনা পর্ষদের মাধ্যমে, ওই ব্যবস্থাপনা পর্ষদ যখন পাল্টায়া যায় বা সরকার পাল্টায়া যায়, পরের সরকারের কাজ হচ্ছে ওই আগের দেনাগুলো শোধ করা। এখানেও তাই, এখানে কিন্তু আপনার টাকা আগের পর্ষদ দেবে না, দেবে নতুন পর্ষদ। এটাই নিয়ম। দেখেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র, একটা এক্সাম্পল দিয়ে, আদানি গ্রুপের কাছ থেকে আমরা বিদ্যুৎ কিনেছি আগের সরকারের আমলে, সেখানে যে দানা তৈরি হয়েছে এটা কিন্তু এখন এই সরকার শোধ করতেছে। এবার উদাহরণ পাইছেন তো আপনি? তার মানে যে সরকার ক্ষমতায় থাকে সেই এই দানা শোধ করে। আগের সরকার তো চলে গেছে, তার মানে আমরা যারা আগে ব্যবস্থাপনা ছিলাম আমাদের এখানে কোনো দায় নাই, দায় হচ্ছে কোম্পানি, সেটা দেবে নতুন ব্যবস্থাপনা পর্ষদ এই টাকা দেবে। কিন্তু সেটাও কিন্তু আদালতের নির্দেশ লাগবে, আদালতের নির্দেশ ছাড়া কেউ 1 টাকাও ধরতে পারবে না এখান থেকে। তাই আপনাদের যে সমিতির টাকা বা ইয়ের টাকা ফেরত পাওয়ার যে সামান্য জটিলতা তৈরি হয়েছে, এটা হচ্ছে আদালতের কোনো সুনির্দিষ্ট অর্ডার নাই। তাই আমরা কি করেছি, আমরা গিয়েছি হাইকোর্টে, গিয়ে বলেছি যে আমাদেরকে একটা সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া হোক, আমাদের সক্ষমতা আছে, আমরা টাকাটা ফেরত দিতে চাই। তখন কোর্ট খোলার পরে আমরা তখন আরেকটু যাব আদালতের কাছে, আমরা আবদার করব, আমাদের বিজ্ঞ আইনজীবী একটু প্রেসারও দেবে যে আমাদের এই সিদ্ধান্তটা তাড়াতাড়ি দেন। যখনই আদালত সিদ্ধান্ত দেবে, রায় দেবে যে টাকা দাও, আমরা শুরু করে দেবো তার 1 মাস পরে থেকে, কারণ আমাদের সেই সক্ষমতা আছে। এখন আসি, আপনারা আরো একটা সেক্টরে কিন্তু বিনিয়োগ করেছেন, সেটা হচ্ছে শেয়ার। আমরা 1400 কোটি টাকা শেয়ারের মূলধন থেকে প্রায় 1381 কোটি টাকার শেয়ার আমরা বিক্রি করেছি শেয়ার হোল্ডারদের কাছে, যেখানে আমি নিজেও 1 কোটি টাকা শেয়ার কিনেছি। এখন শেয়ার টাকাটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে, এটা কিন্তু আপনার ওই ডিএলসি আইডিবির মতো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট নয়, এটা হলো লাইফ টাইম ইনভেস্টমেন্ট। আপনি যদি মাল্টিপারপাসের বই খুলে পড়েন, দেখবেন সেটা লেখা আছে মাল্টিপারপাসে শেয়ারের টাকা মাল্টিপারপাস কখনো শেয়ার হোল্ডার যিনি শেয়ার কিনেছেন তাকে ফেরত দিতে বাধ্য হয়। তাহলে কি করবে সে?
সেই শেয়ার হোল্ডার যদি অন্য কোনো শেয়ার হোল্ডারকে রাজি করাতে পারে যে আমার শেয়ারটা কিনে দেন, তাহলে ট্রান্সফার করে দেবে মাল্টিপারপাস, অথবা আপনাকে এই কোম্পানি অ্যাবলিশ করতে হবে, তখন আর কিছুই থাকবে না কোম্পানি। তাহলে আপনাকে কোম্পানির সাথে থেকে লাভটা খেয়ে যেতে হবে। এখন আসেন, আমি আপনাকে একটা সিক্রেট বলতে চাই। এই যে আপনার 10,000 টাকার শেয়ার, অর্থাৎ 500 টাকা একটা শেয়ার, সেই শেয়ারের ভ্যালু এখন কত? যেহেতু মাল্টিপারপাসের সম্পদ আছে 5-7 হাজার কোটি টাকার উপরে, সেই সম্পদগুলো নিয়ে যদি ইভ্যালুয়েট করা হয়, তাহলে দেখবেন আপনার এক একটা 500 টাকা শেয়ার একেবারে না হলে 2,000 টাকার ভ্যালু হিসেবে আছে মিনিমাম 4 গুণ ভ্যালু হচ্ছে। মানে কি? তার মানে আপনি বলবেন তাহলে কি আমি লভ্যাংশ রেহাই পাবেন? হয়তো বা তাই পেতেও পারেন, সেটা দেখতে হবে অডিট করে। তো আমি যেটা মনে মনে প্ল্যান করেছি যে আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, আমি 2টা কাজ করব আগামী বছর। একটা হচ্ছে আপনাদেরকে 2 রকমের আমি মুনাফা দেবো। একটা দেবো ক্যাশ মুনাফা, যা আসলে লাভের থেকে দেবো। আরটা হচ্ছে এই যে আমাদের সম্পদগুলো বাড়লো, আপনার শেয়ার টাকা দিয়ে যে আমরা জমি জমা কিনছি, এটাতে অনেক গুণ হয়ে গেল। কোনো কোনো ক্ষেত্রে যার জমির দাম 10 গুণ হয়েছে, 10 গুণ কোনো কোনো ক্ষেত্রে, কিছু জমি, আবার কিছু জমি 5 গুণ 6 গুণ। আমি চিন্তা করেছি আমি যদি দায়িত্ব পাই, তাহলে আমি বোর্ডকে প্রস্তাব দেবো যে আমাদের এই শেয়ার হোল্ডারদেরকে বোনাস শেয়ার দেওয়া হোক। বোনাস শেয়ার বুঝছেন? মনে করেন এখন আপনার 10,000 টাকা শেয়ার আছে, যখন আপনাকে লভ্যাংশ দিবে, একই সাথে বলবো যে আরো 15,000 টাকা শেয়ার তাকে বোনাস দেওয়া হবে, তাহলে আপনার অরিজিনাল শেয়ার এসে দাঁড়াবে 25,000। তাতে করে তার পরের বছর আপনার 25,000 হিসাবে আপনি মুনাফা পাবেন। এটাকে বলে বোনাস শেয়ার। বোনাস শেয়ার দেওয়া সম্ভব কেন? আমাদের সেই সক্ষমতা আছে, মানে আমাদের বলতে বুঝেছি মাল্টিপারপাসে। তো কাজটা করার জন্য আমি কি করেছি, আমি আবেদন করেছি। এই কাজটা আমি করতে চাই, মাল্টিপারপাস যেন আমাকে সহজ একটা দায়িত্ব দেয়, সিইও হিসেবে আমাকে নিয়োগ দিলে আমি কাজটা করে দেবো। আর আমার দায়িত্ব দিলে আমি এটা করতে চাই, কারণ টাকা যারা পাবে পরিষ্কারের কাছে পাবে, রবিকুল আলম বা হোসেনের কাছে পাবে না, এটা তারা জানে না। তো দায়িত্ব যদি দেয়, তাহলে অবশ্যই 2টা প্রতিষ্ঠান থেকে আমি কাজ করবো। আর দায়িত্ব না দিতে কাজ করার সুযোগ পাই, তাই যারা অস্থির হয়ে গেছে যে আমাদের টাকা দেবে, আমি দেখলাম গতকালকে না আজকে আমি ওদের ফেসবুকে একটা স্ট্যাটাস করতেছি, তারা বলছে আমরা কোচিংয়ের সাথে যাবো, আমরা টাকা ফেরত চাইবো। আমি তাদেরকে ডাকতে চেয়েছিলাম যে তারা স্টেজে এসে এখানে দাঁড়ায় আপনাদের কাছে থেকে টাকা চায়। আমাদের প্রত্যেকের আইডি নাম্বার দরকার, মানি রিসিপ্ট দরকার। আদৌ তারা টাকা পাবে কিনা, বিনিয়োগ করেছে কিনা আমার সন্দেহ আছে। কারণ বিনিয়োগকারীরা এত অস্থির হয় না, এরা হচ্ছে বিনিয়োগকারীদেরকে উস্কে দেওয়ার মতো কিছু দালাল শ্রেণীর, যাদের কোনো ঠিকানা নেই, তাই না? যিনি টাকা পাবেন তিনি যেটা করবেন, একটা আমি বুদ্ধি শিখিয়ে দিই। এখন থেকে একটা কাজ আপনারা করতে পারেন, যেহেতু আগামী এপ্রিল মাসের 7 তারিখে মাল্টিপারপাসের নতুন কমিটি দায়িত্ব নিতে যাচ্ছে, আজকের পর থেকে আপনারা একটা বুদ্ধি করতে পারেন। আপনারা প্রত্যেকে যারা যারা টাকা পাবেন, একটা করে দরখাস্ত নতুন মাল্টিপারপাসের যে চেয়ারম্যান আসতেছে তার পরে দরখাস্ত দিয়ে রাখেন, তাহলে আপনার আবেদনটা আগে প্রসেস হবে, আপনার সময় আগে থাকবে। আপনি এখন থেকে দিতে থাকেন, এইটা আমি আপনার বুদ্ধি দিতে পারি যে এখন থেকে আপনি দরখাস্ত জমা দিতে থাকেন টাকা প্রার্থীর জন্য, সাথে আপনার যে মানি রিসিপ্টের ফটোকপি দিতে হবে, তাহলে দ্রুত এটা কাজ করতে পারবে। আর আমাকে যদি সিইও হিসাবে নিয়োগ দেয়, তখন আমি আরো স্পিডাইজ করবো যে চলেন আমরা আমাদের বিনিয়োগকারীদের টাকা পয়সা দেওয়া শুরু করি। এই হচ্ছে আপনাদের বিনিয়োগের টাকা আপনারা কিভাবে পাবেন সে বিষয়ে একটা শর্ট ব্যাখ্যা দিলাম। বিস্তারিত দিতে গেলে আর সময় লাগবে। আর আশীর্বাদ বিজনেস আমাদের যেটা মাল্টি লেভেল মার্কেটিং বিজনেস, এটা ছাড়াও আমরা আরেকটা বিজনেস করবো, সেটা হচ্ছে ডিএলসিএস তো মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি না, তাই না? তাহলে সেখানে আমরা কিভাবে করবো, ব্যবসা করবো, সেটা করবো হচ্ছে কিছু ট্র্যাডিশনাল ব্যবসা, রিয়েল এস্টেট, জুট মিল, আনন্দ সিনেমা আছে, 5 স্টার হোটেল আছে, এয়ারলাইন্স আছে। আমাদের কিন্তু অনেকগুলো ব্যবসা আছে যেগুলো মাল্টিপারপাস হচ্ছে মাল্টিপারপাস মানে আপনি ওই ব্যবসাগুলো কিন্তু অ্যাভেলেবল না, ওই ব্যবসাগুলো ট্র্যাডিশনাল, ওগুলো শুরু হয়ে যাবে। আবার অ্যাভেলেবল ব্যবসা যেটা বলা হয়, ওটা তো আসলে অ্যাভেলেবল একটা ডাইরেক্ট সেলিং মার্কেটিং। ওই ডাইরেক্ট সেলিং কোম্পানিটাও কাজ শুরু করবে। আমার যদি দায়িত্ব দেওয়া হয়, আমি শুরু করবো জোর থেকে, কারণ আমি জানি যে আবার অনেকে দায়িত্বের মধ্যে আছে, নতুন বোর্ড আছে, সেখানে নতুন বোর্ড কাকে দায়িত্ব দেয় তাদের ব্যাপার। কিন্তু আমি দায়িত্ব পাইলে আমি তাড়াহুড়া করতে পারবো না, কারণ আমাকে কয়েকটা কাজ করতে হবে।
এক নম্বর হচ্ছে আমাকে প্রোডাকশনে দেখতে হবে, পণ্য তৈরি করতে হবে। দুই নম্বর হচ্ছে আমাকে সফটওয়্যার ডেভেলপ করতে হবে। তিন নম্বর হচ্ছে আমাকে সফটওয়্যার তৈরি করা, মার্কেটিং প্ল্যান সহ অ্যাভেলেবল মেসেজ পাওয়ার জন্য একটা আবেদন করতে হবে। আবেদনটা করার পরে কিন্তু আমি ব্যবসাটা করতে হবে অ্যাটলিস্ট। তাহলে আবেদন করার আগে দুটো জিনিস আমার লাগতেছে, সফটওয়্যার রেডি এবং মার্কেটিং প্ল্যান এবং প্রোডাক্ট। তাই এটা করতে করতে খুব তাড়াহুড়া করে যদি আমরা শুরু করি, আমি জুন মাসের আগে পারবো না। জুন পর্যন্ত আমাকে সময় দিতে হবে ডাইরেক্ট সেলিং কোম্পানিটা ব্যবসা শুরু করতে। তবে মাল্টি পারপাস আমার মনে হচ্ছে আমি এপ্রিল থেকে কাজ শুরু করতে পারবো, কারণ এপ্রিলের 7 তারিখে নতুন কমিটি আসতেছে, তাদের সাথে বসে যাব এবং মাল্টি পারপাসের অ্যাকশন শুরু হবে সবার আগে। যেহেতু মাল্টি পারপাসের রায় হচ্ছে 22 সালে, আমরা সময় পেয়েছি আপিল করা, অ্যাপ্রোচ করা আদালতকে, কিন্তু ট্রিব্যুনাল রায় হচ্ছে মাত্র এই বছর 15 জানুয়ারি। এটা এখন পর্যন্ত ডকুমেন্টেশন উঠে হাইকোর্টে পর্যন্ত নিতে পারেনি, যেটাকে এনসিআর বলে, লোয়ার কোর্ট রেকর্ড। তো এই হচ্ছে মোটামুটি ভাবে সার্বিক ভাবে যে মামলাগুলোর কি অবস্থা। আর এখানে একটা কথা আসতে বাজারে, যেটা অনেকে না বুঝে বলে যে দুদক তো কোনো কোম্পানির বিরুদ্ধে মামলা করে নাই। এটা একেবারে ডাহা একটা মিথ্যা কথা। এটা যারা ব্যবসা বুঝে না, মামলা বুঝে না, তারা বলে বেড়াচ্ছে। মামলা অবশ্যই কোম্পানির বিরুদ্ধে করেছে, সেটা দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা করে নাই। দেওয়ানি মামলা কি? আরো 5-7টা মামলা করেছে, যেগুলোকে বলে পারমিশন পিটিশন। ওই মামলাগুলো করেছে কিন্তু প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে, সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করছে দুদক। সেখানে মামলা করে বলছে যে এই প্রতিষ্ঠানগুলোর সম্পদ বেহাত হয়ে যেতে পারে, তাই পুলিশের কাস্টডিতে দেওয়া হোক। আর সেইখানে আমাদের পক্ষ থেকে একটি লোক প্রতিবাদ করে নাই, একটি লোক দাঁড়ায় নেই এই আদেশের বিরুদ্ধে। এটা আদেশ হয়ে গেছে 2013 সালের জানুয়ারি মাসের 19 তারিখে। চিন্তা করেন, একটি লোক তখন, আমরা তো তখন জেলে, একটা লোক যদি দাঁড়া বলতে রাখেন আপনি কার সম্পদ কাস্টডিতে নেন, এটা তো আমির হোসেনের সম্পদ দেয়, এটা তো আমাদের সম্পদ। শুধু যদি আদালতের একটা বাধা দিত, তাহলে কিন্তু এই মামলাটা ভিন্ন রায় হতো, কাস্টডিতে এই সম্পদগুলো নিতে পারত না। শুধু কাস্টডিতে সম্পদগুলো নেয়নি বাদী, আরো কিছু অপকর্ম করছে। লিখিত নিষেধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সম্পদ ছাড়া যাবে না, এই ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া যাবে না, এই সম্পদ হস্তান্তর হবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে। আর এখন কিছু লোক হঠাৎ করে উদয় সিংহের মতো ভোর রাত্রে এসে যেগুলি বলে, আরে মামলা তো করছে পরিচালকের বিরুদ্ধে, কোম্পানির বিরুদ্ধে তো মামলা নেই, আমরা বসে আছি কেন? আর তাই তো, আপনি 12 বছর পরে হুঁশিয়ারি কেন বসে আছি কেন? 12 বছর আগে 2013 সালের 19 জানুয়ারি কই ছিলেন? তখন মামলা করে সমস্ত কোম্পানির সম্পদ তারা তাদের কবজায় নিয়ে চলে গেছে এবং এটাকে বলে ক্রোক। ক্রোক মামলা করছে। তো ক্রোক মামলা কি মামলা নয়? শুধু দুর্নীতির মামলাই মামলা। আরে বাবা, দুর্নীতির মামলা হচ্ছে 2টা, দুর্নীতিও না, তাও মানিল না। আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নাই, আমি দেখেছি এটা দুর্নীতির মামলা না, কোনো ধারা নাই দুর্নীতি, মানিল না। আমরা বিদেশে টাকা দিচ্ছি না, এটাও বলে নাই। আমরা মানি লন্ডারিং করছি, আমরা অ্যাভেলেবল টাকা বিভিন্ন কোম্পানি তৈরি করছি, এটা মানি লন্ডারিং। আর কিছু না। আমরা নাকি অ্যাভেলেবল টাকা দিয়ে কোনো কোম্পানি করতে পারবো না, কারণ অ্যাভেলেবল হচ্ছে অবৈধ ব্যবসা। কিভাবে অবৈধ? উনি স্বপ্নে দেখছেন যে অ্যাভেলেবল অবৈধ ব্যবসা। তার কি কোনভাবে আদালত বলছে? কিন্তু আদালত বলছে আপনি একটা ব্যবসাকে অবৈধ বলতে পারেন না যতক্ষণ পর্যন্ত না আদালত কর্তৃক ঘোষিত। তখন বাদী বলে, সরি আমার জানা ছিল না। তার মানে পুরো মামলাটাই সাজা। তাই এরকম আত্মতৃপ্তি পাওয়ার কোন দরকার নাই। যারা এখনো বোকার মতো কথায় কথা বলে ফেলে যে কোম্পানির বিরুদ্ধে মামলা ছিল না, ব্যক্তির বিরুদ্ধে মামলা ছিল, আমরা কেন বসে আছি? আরে বাবা, যখন 2013 সালের 19 জানুয়ারি যখন এই যে মামলাগুলো করে কোম্পানির সবগুলোর বিরুদ্ধে মামলা হয়েছে, এবং আমার যতদূর মনে করে পারমিশন পিটিশন গুলো আমার মুখস্থ আছে, একটা 25, একটা 27, একটা 157, 158, এভাবে বিভিন্ন নম্বরের মামলাগুলো করে 6টা না 7টা মামলা করে সমস্ত সম্পত্তি গুলা দুদক তাদের ক্রোক করে নিয়ে চলে গেছে। তাহলে ক্রোকের মামলা কি মামলা নয়? এদিক দিয়ে আরো একটা অপকর্ম করছে, জয়েন্ট স্টকের চিঠি দিয়ে বলছে এদের কোন ফাইল আপডেট করবে না, সিটি কর্পোরেশনের সে চিঠি দিয়ে বলছে এদের কোন ট্রেড লাইসেন্স দিবে না, আইন বিভাগে বলছে কোন ভ্যাট ট্যাক্স আপডেট করবে না। তো এটা কি মামলা না? কিন্তু বলে না, আমাদের বিরুদ্ধে মামলা করে নাই, আমরা খালি খালি বসে আছি, কোম্পানিটা চালাচ্ছি। এরা কেউ জানতো না, এদের জ্ঞান এত সীমাবদ্ধ, এত কম বুঝে
যে কত কম বুঝে এটা তারা নিজেরাও জানে না। ভাবখানা এমন সব বুঝে ফেলছে 1 লাখে। আমি তো আমার হাসি এগুলো দেখলে যে কোম্পানির বিরুদ্ধে তো মামলা ছিল না, আপনারা কি জানেন কোম্পানির বিরুদ্ধে মামলা ছিল না, আমরা শুধু শুধু বসেছিলাম, একজন লোক সে জেলে ছিল তার কারণে আমরা চালাতে পারিনি। আমরা দেখেছি সেই লোকের সাথে প্রতিবাদ করে প্রতিষ্ঠান চালাতে যায় রক্তের সম্পর্ক ত্যাগ করেছে কেউ কেউ নাকি আমার সাথে, কারণ রক্তের সম্পর্ক ত্যাগ করে সে কোম্পানি চালাবে এই জন্য। বাহ, কি সমস্ত অভিযোগ আমার বিরুদ্ধে করা হচ্ছে, এখনো এগুলো ভিডিওতে চলতেছে। যাই হোক, আপনাদের এই উদ্দীপনা দেখে আমি আমার আত্মবিশ্বাস সবসময় ছিল, এখনো আছে, কিন্তু ভালো লাগছে যে আপনারা আবার স্বপরিচয়ে ফেরত আসছেন। আমি জানতাম এটা এমন না যে আপনাদের আজকে হঠাৎ করে নতুন উদ্দীপনা দেখছি, কারণ আমার তো যোগাযোগ আছে, আপনাদের লিডারদের সাথে টুকটাক যোগাযোগ আমার আছে। ঠিক আছে, তৈরি থাকেন, সময় সামনেই আসতেছে, ঈদের পরে আপনাদের সাথে বলবো আমরা ব্যবসা কোথা থেকে কিভাবে শুরু করব, আপনাদেরকে দিয়ে ব্যবসা চালাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আপনাদেরকে দায়িত্ব দেবো, আপনাদেরকে ডেকে ডেকে বিভিন্ন কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেবো, কিন্তু দিয়ে আমরা আমাদের নৌকা আমরা বাইরে, আমাদের নৌকা আমাদের এই জাহাজ আমরা চালাবো, আমাদের জাহাজের ক্যাপ্টেনশিপ আমরা দায়িত্ব নেবো, বাইরের কোনো লোক এসে চালাই দেবে এটার মধ্যে আমরা নেই। ঠিক আছে, ভালো লাগছে যে আপনারা আবার অনেকদিন পরে এক জায়গায় জড়ো হয়েছেন। আত্মবিশ্বাস রাখেন, ধৈর্য ধরেন, ধৈর্য হারাবেন না, কারণ কি আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষকে পছন্দ করে। আমার মনে আছে আমি যে রুমে থাকতাম তার রুমের ডান পাশে একটা লোক ভিডিও থাকতো, ভিডিওর রুমের উপরে রেখে একদিন সূরা আসরের একটা আপনার ব্যাখ্যা দেয়া আছে এখানে, আমার খুব ভালো লাগছে লেখা। এভাবে ছিল বাংলা ব্যাখ্যাটা, নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে নিহিত আছে, কিন্তু তারা নয় যারা পরস্পর একে অন্যকে সৎ উপদেশ দিচ্ছে এবং ধৈর্য ধারণ করার উপদেশ দিচ্ছে। এই সূরাটা ব্যাখ্যা থেকে আমি দেখলাম ডেস্টিনির সাথে মিলে যাচ্ছে, যে আমরা এক অন্যকে সৎ উপদেশ দিচ্ছি, ধৈর্য ধরার কথা বলতেছি। কি অদ্ভুত মিল, তাই না? মনে হচ্ছে যে এই সূরাটা নাযিল হয়েছে আমাদের জন্য, কিন্তু কত আগে, 1400 বছর আগে নাযিল হয়েছে। ঘটনাটা এখন ঘটতেছে, আমাদের সাথে মিলে গেছে। আমি খুব খুশি যে যাক, এটা আমার মনে রাখতে হবে। আমি যে রুমে থাকতাম তার পাশের রুমে এক বিডিয়ান থাকতো, তার সে লেখাইছে তার ইয়ের বাড়ি, দেয়ালের বাড়ি। তো এই হচ্ছে ব্যাপার। আমাদেরকে আসলে মোশাররফ যেটা বলে গেছে, সরাসরি আল্লাহ উদ্ধার করছে আমাদেরকে। এখানে আল্লাহ সরাসরি উদ্ধার করছে, অন্য কোনো বিকল্প ছিল না। উনি সরাসরি ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমাদেরকে উদ্ধার করছে। এখন আমাদের সাথে আল্লাহর স্পিরিট আছে, ফেরেশতা আছে, আপনারা দোয়া করেন, আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবই। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেই যাবে, ষড়যন্ত্রকারী তো ইবলিসের দল, তাই না? শুধু ষড়যন্ত্রকারীদেরকে কি বলছে আল্লাহ, এমন সূরাও কিন্তু আছে। এই ষড়যন্ত্রকারীরা, তুমি কি জানো আমি তোমাদের চাইতে বড় ষড়যন্ত্র করতে জানি? তোমরা কি ষড়যন্ত্র করবে? এইভাবে ধমক দিয়েও কিন্তু সূরা আছে। তোমরা কত বড় মক্কা, আমি এর চাইতে বড় মক্কারে যাই, তোমরা সাবধান থাকো। এখন যারা ষড়যন্ত্র করতেছে এরা আসলে বোকা। তারা কি করতেছে, গাছের ডালে বসে নিচে গাছকে কাটতেছে কোপ দিয়ে, নিজে যারা এই গাছ করে গেলে একসময় সে নিজেই পড়ে যাবে। সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের কিছুই হারাবার নেই। শুধু আমি আপনাদেরকে একটা সিক্রেট মেসেজ দিয়ে যেতে চাই। আপনারা অলরেডি যারা মাল্টিপারপাসের শেয়ার হোল্ডার, যত টাকার শেয়ারের মালিক আপনি ছিলেন তার সাথে আপনারা বহু গুণে সম্পদশালী। বিশেষ করে যারা মাল্টিপারপাসে ছিলেন, মাল্টিপারপাসের সবাই কিন্তু বহু গুণে সম্পদশালী। এটা প্রমাণ দিয়ে দেবো। আমি বললাম তার এই মাস থেকে যখন কাজ শুরু হবে তখন চোখ মুখে দেখবেন। আর যারা মাল্টি লেভেল মার্কেটিং আছেন, মাল্টিপারপাসে আসতে পারেন, কারণ মাল্টিপারপাসে আসছে মাত্র 8.5 লক্ষ লোক, আর প্রায় 38 লক্ষ লোকই কিন্তু আসে না এই মাল্টিপারপাসে। তাদের উদ্দেশ্যে বলবো, হতাশ হওয়ার কিছু নেই। আমরা আবার আমাদের ডাইরেক্ট সেলিং বিজনেস, যেটাকে আপনি এমএলএ ব্যবসা বলতেছেন, শুরু করবো, যে কোনো আঙ্গিকে শুরু করবো।
কারণ আমরা কখনো কারোর সাথে ধোকাও দেয়নি, ভুলও করিনি। ভুল করেছি কিনা জানি না, সেটা আল্লাহ জানেন, আমার তো মনে করতেছে না। কিন্তু আমরা কারোর সাথে সব গেলেও অন্যায় করিনি, বলতে পারে কাজ করতে গেলে ভুল হলে মানুষ শিখে না। ভুল তো কিছু আছে, ভুল অনেকগুলো আছে, বিভিন্ন ধরনের ভুল আছে। তো এখন আমরা সে ভুল করতে চাই না, কারণ মানুষ ভুল থেকে শিখে। তো সবাই ভালো থাকেন। আমার হাতে একদম সময় কম, আমাকে বাসায় গিয়ে ইফতারি করতে হয় এই জন্য, কারণ আমি আমার সাথে একটা প্রতিজ্ঞা করেছি, যেহেতু আমি 12 বছর 13 বছর আমার পরিবারের সাথে ঈদ করতে পারি নাই, রোজা থাকতে পারি নাই, তাই এইবার রোজার 30টা রোজাই আমি আমার বাচ্চাদের সাথে বাসায় করব। এটা আমার একটা প্রতিশ্রুতি, এটা আমার একটা কমিটমেন্ট। তাই আমার সাথে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের সাথে ইফতারি করতে পারলাম না, এই জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।